ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারতসহ বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাগরিকত্ব আইন পরিবর্তন করছে ইতালি সরকার, দুর্ভোগ কমবে অভিবাসন প্রত্যাশীদের। সেবা প্রদানে ঘাটতির কারণে পবিত্র ওমরাহ হজ কার্যক্রম পরিচালনাকারী 1800 এজেন্সি চুক্তি স্থগিত করল সৌদি সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণ করতে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত পর্যবেক্ষক দল পাঠাবে কিনা এখনও পর্যন্ত স্পষ্ট করেনি। ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, রোমানিয়া সহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বহুল আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তন করছে ইতালি সরকার। নতুন বছরের শুরু থেকে এই পরিবর্তনের সুফল পাবেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চলতি মাসেই নাগরিকত্ব আইনে সংশোধনী অনুমোদন হয়েছে। আইন সংশোধনের কারণে আমলাতান্ত্রিক জটিলতা কমবে। ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রমের মাধ্যমে সব তথ্য জাতীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষিত থাকবে। আবেদন করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া শুরু হয়ে ফাইল দ্রুত নিষ্পত্তি হবে। স্থানীয় অভিবাসীরা বলছেন এই পরিবর্তন যারা নতুন ভিসায় ইতালি যেতে চাচ্ছেন তাদের জন্য একটি বড় সুযোগ। পবিত্র ওমরাহ হজ নিয়ে কার্যক্রম পরিচালনাকারী প্রায় 5800টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে 1800টি এজেন্সি চুক্তি স্থগিত করেছে সৌদি আরব সরকার। রোববার দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদানে ঘাটতির কারণে এসব ট্রাভেল এজেন্সি চুক্তি স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সংশোধনের জন্য 10 দিনের সময় দিয়েছে মন্ত্রণালয়। অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করলে চুক্তি আবারও কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে আশাবাদ জানিয়েছেন ইরানের সঙ্গে চুক্তি হবে। গত মাসে ইরান সরকার বিরোধী বিক্ষোভে দমন প্রশাসনের কঠোর পদক্ষেপের পর তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন বিমানবাহী রণতরী পাঠানো হয়। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলেই ছড়িয়ে পড়বে। এমন উত্তেজনার মধ্যে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিলে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে একটি সুষ্ঠু ও সমতাপূর্ণ চুক্তি সম্ভব। আমেরিকার বিচার বিভাগের ওয়েবসাইটে ডজন খানেক তরুণীর নগ্ন ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে তরুণীদের মুখমণ্ডল স্পষ্ট দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এসব তরুণীর ছবি অ্যাপস্টেইন সংক্রান্ত নথিপত্রের অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছিল। তবে তরুণীদের ছবি সম্পাদনা করে অস্পষ্ট করে দেয়া ফেডারেল সরকারের দায়িত্ব ছিল। এসব ছবি একটি ব্যক্তিগত ফটো সংগ্রহের অংশ বলে মনে করা হচ্ছে। সেখানে নগ্ন শরীর এবং ছবির মানুষদের মুখও দেখা যাচ্ছিল। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল গেল শুক্রবার প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের কারণে লেবার পার্টির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন। বিবিসি জানিয়েছে পার্টির মহাসচিবকে লেখা চিঠিতে তিনি বলেছেন, অ্যাপস্টেইনকে ঘিরে সৃষ্ট ক্ষোভের সঙ্গে তাকে আবারও যুক্ত করা হয়েছে। 20 বছর আগে অ্যাপস্টেইনের সঙ্গে তার আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যে। এসব বিষয়ে তদন্ত প্রয়োজন। তিনি লেবার পার্টিকে এ প্রক্রিয়া বিব্রত করতে চান না। এ কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন। অ্যাপস্টেইন নথিতে জানা গেছে লর্ড ম্যান্ডেলসনকে 2003 থেকে 2004 সালে অ্যাপস্টেইন $75,000 দিয়েছিলেন। ইরানে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিক্ষোভকারী ইরফান সুলতানি জামিন পেয়েছেন। ইরফানের আইনজীবী আমির মুসাখানি জানিয়েছেন, গেল শনিবার ইরফান জামিন পেয়েছেন। সরকার বিরোধী বিক্ষোভ থেকে ইরফানকে গেল 10 জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল। তার কয়েকদিন পর তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত। এই ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসকদের হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, বিক্ষোভকারীর ফাঁসি হলে ওয়াশিংটন সামরিক অভিযানের বিষয়ে ভাববে। উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রতিবাদে গেল 28 ডিসেম্বর তেহরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে।
পাকিস্তানের বেলুচিস্তানে 12টি শহরে বিচ্ছিন্নতাবাদীদের হামলার জবাবে পাল্টা অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 40 ঘন্টার অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী 145 জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে। দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে। সম্প্রতি কোয়েটা সহ বেলুচিস্তানের 12টি শহরে অতর্কিত হামলা করার দায় স্বীকার করেছিল বেলুচ লিবারেশন আর্মি BLA। তারা দাবি করে তাদের হামলায় পাক বাহিনীর 80 জন সদস্য নিহত হয়েছিল। তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে সিরিজ হামলা চালিয়েছে। এই অভিযানকে অপারেশন হেরো ফেজ 2 হিসেবে উল্লেখ করেছে BLA। মিয়ানমারে স্ক্যাম সেন্টার বা প্রতারণা কার্যক্রম করার দায়ে আরও 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। সাজাপ্রাপ্তরা সবাই মাফিয়া গোষ্ঠী হিসেবে পরিচিত বাই পরিবারের সদস্য। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। অভিযোগ আছে মাফিয়া গোষ্ঠীটি দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েক হাজার চীনা নাগরিককে ফাঁদে ফেলে প্রতারণা করেছে। গত সপ্তাহেও বাই পরিবারের 11 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উল্লেখ্য, মিয়ানমারের সীমান্ত শহর লাওকাইং এ বাই মিংসং সহ কয়েকটি পরিবার ক্যাসিনো, যৌনপল্লী ও সাইবার প্রতারণা চক্র পরিচালনা করত। আগামী বুধবার থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হবে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক। 2 দিনব্যাপী আলোচনায় যুদ্ধ বন্ধে বাস্তব ও মর্যাদাপূর্ণ সমাধানের চেষ্টা করা হবে, এমনই আশাবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ইউক্রেন গঠনমূলক আলোচনা করতে প্রস্তুত এবং বৈঠকের ফলাফল অবশ্যই যুদ্ধের সমাপ্তির দিকে এগোতে হবে। এদিকে সম্ভাব্য শান্তি আলোচনার আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলার মাত্রা কিছুটা কমেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।